আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো। আপনাদের আপনি দোয়ায়। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম, আচ্ছা, আজকে তো প্রিপোজিশন, তাই না? আজকে 19 নাম্বার ক্লাস, তাই তো? সবাই তাহলে বইতে চলে আসেন। 142 নাম্বার পেজে চলে আসেন সবাই। স্যার, আমার বইয়ে তো 143-44 পেজে নাই। একটু আগে পিছনে উল্টান, দেখান তো। নাই স্যার, পুরোটাই উল্টাইছি। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারেন যে আপনাদের মধ্যে কেউ একজন মেসেঞ্জারে একটু ছবি তুলে দিবেন। দেন তাহলে কে দিবেন? ইব্রাহিম সাহেব দিবেন নাকি? আচ্ছা স্যার, ঠিক আছে, দেব। তুমি একটু মেসেঞ্জারে দিয়ে দেন 42-43। অন্যগুলো আছে? হ্যাঁ স্যার, বাকিগুলান আছে। আচ্ছা, ওগুলা নিয়ে আপনি একটু ফোনে সেভ করে রাখেন। ওকে স্যার। আচ্ছা, তো আর 1 মিনিট আমরা দেখি, 9টা 9 বাজে, 10-এ আমরা শুরু করে দিব। আমাদের কথা আরো জয়েন করবেন আর কি, কারণ প্রিপোজিশন তো এটা শুরুর থেকে কিছু কথা শোনাই ভালো। এক, দুই, 18, 17 জন। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে তাহলে শুরু করি। সাধারণত আমরা প্রিপোজিশনের যে বিষয়টা অনেক সময় যেরকম মনে হয় যে এরকম হওয়া উচিত, কখনো কখনো এরকম কিন্তু হয় না। এই জন্য প্রিপোজিশনটা একটু জটিল। ধরেন আমরা তো নর্মালি বাউট বলি। বাউট মানে কি বলেন তো? বাউট অ্যাবাউট মানে কি? সম্বন্ধে। সম্পর্কে। সম্পর্কে। সম্পর্কে এখন যদি মনে করেন অ্যাবাউট মানে সম্পর্কে, এখন যদি বলি ইট ইজ অ্যাবাউট, ধরেন কত, 9-10 PM, অথবা ইট ইজ অ্যাবাউট 9 PM, যদি এইভাবে বলি। খেয়াল করেন, এখন প্রায় 9টা বাজে, এখানে কিন্তু অ্যাবাউট মানে কিন্তু সম্পর্কে না, তাই না? ইট ইজ অ্যাবাউট হ্যাঁ 9। স্যার। ইয়েস। আবার যদি বলেন আই ওয়ারি অ্যাবাউট ইউ, আমি তোমাকে নিয়ে শঙ্কিত, এখানে কিন্তু আপনার সম্পর্কে কিন্তু আসতেছে না। ঠিক আছে? আই ওয়ারি অ্যাবাউট ইউ, এরকম কিছু ঝামেলা আছে। আবার যদি আপনাদের বলা হয় তোমাকে তোমার সাফল্যের জন্য অভিনন্দন, এটা যদি আমরা বলি, সেক্ষেত্রে কি বলবেন ইংলিশে? তোমাকে তোমার সাফল্যের জন্য অভিনন্দন। বলেন তো কি বলবেন ইংলিশে? মোসাম্মদ হেনা, বলেন তো কি বলবেন? তোমাকে তোমার সাফল্যের জন্য অভিনন্দন। কি কেউ বলছেন না কেন? About your congratulation for your success. রাইট, কংগ্রেচুলেশন ফর ইয়োর সাকসেস, তাই না? ঠিক আছে, নর্মালি কিন্তু আমরা এইভাবেই বলবো। আমি হয়তো আমিও বলবো, ঠিক আছে, কংগ্রেচুলেশন ফর ইয়োর সাকসেস। কিন্তু দুর্ভাগ্যবশত এটা কিন্তু গ্রামাটিক্যালি রং।
প্রিপজিশন এখানে ফর ব্যবহার করা যাবে না, এখানে আপনাকে বলতে হবে কনগ্রাচুলেশনস অন ইয়োর সাকসেস। ঠিক আছে, কনগ্রাচুলেশনস অন ইয়োর সাকসেস, এখানে ফর বলা যাবে না। এই জন্য প্রিপজিশনে আরো কিছু ঝামেলা আছে। আবার ধরে মনে করেন ধরেন এরকম যদি বলি যে পান্না আক্তার ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, পান্না আক্তার হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সেরা ছাত্র বা ছাত্র, ঠিক আছে, বা ছাত্রী। আবার যদি বলি পান্না আক্তার ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অন আর্থ, যখন আমি আর্থ বলবো তখন আমাকে বলতে হবে অন, যখন ওয়ার্ল্ড বলবো তখন আমাকে বলতে হবে ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ইন দ্য ওয়ার্ল্ড, অন আর্থ, আর্থ বললে অন আর্থ, আর ওয়ার্ল্ড বললে ইন দ্য ওয়ার্ল্ড, মানে এরকম কিছু ঝামেলা কিন্তু আছে। এই জন্য প্রিপজিশনে যখন যেটা মনে হয় যেটা হতে পারে, আসলে কিন্তু ওটা হয় না। তো যাই হোক, প্রথমে আপনারা একটু বইতে দেখেন অ্যাবাউট নিয়ে কিছু আছে সামনে 142, এটা একটু সবাই একটু পড়েন, অ্যাবাউটটা সবাই আগে পড়েন। না বুঝলে জিজ্ঞেস করেন, কিন্তু আপাতত এটা জাস্ট সবাই একটু পড়ে নেন অ্যাবাউটটা। আচ্ছা, কোনো সমস্যা আছে পড়তে? বুঝতে সমস্যা আছে কোথাও অ্যাবাউট নিয়ে? আচ্ছা, অ্যাবাউট নিয়ে যদি সমস্যা না থাকে, আপনারা পরেরটা দেখেন, বাই, বিসাইড, নেক্সট টু। বাই মানে কিন্তু পাশে, কিন্তু বাইয়ের কিন্তু আরো অর্থ আছে। কিরকম অর্থ আছে? ধরেন বাই মানে হচ্ছে ধরেন এরকম, আই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমি সেখানে বাসে গিয়েছিলাম। এভাবে বলতে পারি, রাইস ইজ ইটেন বাই মি। আবার ধরেন হ্যামলেট, হ্যামলেট বাই উইলিয়াম শেক্সপিয়ার। আবার যদি বলি সিট বাই মি প্লিজ, সিট বাই মি, দেখেন বাইয়ের কয়টা অংশ অর্থ চলে আসতেছে, খেয়াল করছেন? এটা একটা বইয়ের নাম, যেহেতু বই, এটা আমরা এটা ইটালি করবো আর কি। ঠিক আছে, ঠিক আছে, এই চারটা একটু দেখেন। চারটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা দেখেন। বাইয়ের ব্যবহার কিন্তু, অথচ দেখেন বাইয়ের কিন্তু কত রকম ব্যবহার। এই প্রিপজিশনের ঝামেলাই হচ্ছে এটা, যে বাই দিয়ে অনেকভাবে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, স্যার সিট বাই মি কি আমার পাশে বসা? হ্যাঁ, সিট বাই মি মানে বসা, বা সিট বিসাইড মি মানে বসা, সিট নেক্সট টু মি মানেও বসা, আমার পাশে বসো। এই জন্য এটা এই অংশটা দেখেন, বাই, বিসাইড, নেক্সট টু, এটা একটু দেখেন। আবার বিসাইডস এর একটা ব্যবহার আছে, দেখেন। আচ্ছা, বিসাইড আর বিসাইডস,
এই দুটার পার্থক্য বলেন তো, বিসাইড মানে কি আর বিসাইডস মানে কি? স্যার বিসাইড পাশে বুঝাইতে, আর বিসাইডস? এছাড়াও। এছাড়াও তাছাড়াও ওরকম। আচ্ছা, বিসাইডস মানে এছাড়াও তাছাড়াও, তার মানে এখন বিসাইড হচ্ছে পাশে। এখন ধরেন বিসাইডস আর এক্সেপ্ট, এটা মানে কি বলেন? স্যার প্রত্যাশা, এক্সপেক্ট। জি না, এটা ছাড়া আর কি। দুই দুই সারার মধ্যে পার্থক্য কি? দুইটাই মানে সারা। এখন কোন সারা কোন কি, কোনটা কোন সারা বলেন? বিসাইডস কোন ছাড়া আর এক্সেপ্ট কোন ছাড়া? স্যার বিসাইডস প্রথমটা হচ্ছে দুইটার সাথে তুলনা করতে, মানে এছাড়াও তাছাড়াও। আর সেকেন্ডটা হচ্ছে এক্সেপ্ট, মানে এটা আহ, একটা থেকে আরেকটার পৃথক এরকম কিছু। না, এরকম কিছুই না। যে বলতে পারবেন তাকে দিব 1000। যে বলতে পারবেন তার জন্য আছে 1000। 1000 থ্যাঙ্কস 1000। 1000 কি স্যার? হ্যাঁ, থ্যাঙ্কস। ওটা সারপ্রাইজ থাকুক, আগে চেষ্টা করেন। পারলেন না না, তাহলে আমি বলি। বিসাইডস হচ্ছে এরকম, ধরেন এরকম, আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, শহরত আছে, আর আছে তুমি। এটা হচ্ছে কি বিসাইডস, ঠিক আছে? আর এক্সেপ্ট হচ্ছে আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, শহরত আছে, শুধু তুমি নেই। এটা হচ্ছে এক্সেপ্ট। বলেন কি বুঝলেন? স্যার বুঝলাম না ভালো মতো। শুধু তুমি নেই তার মানে একটা কালার পৃথক করে দিয়েছেন। সবই আছে, খালি তুমি নাই, এটা এক্সেপ্ট। আর বিসাইডস হচ্ছে তুমিও, টাকা পয়সাও আছে, তুমিও আছো, সবই আছে। এটা ছাড়া ওইটা আছে, তার মানে এটা হচ্ছে বিসাইডস। ঠিক আছে, বিসাইডস হচ্ছে এটাও আছে ওইটাও আছে, আর এক্সেপ্ট হচ্ছে শুধুমাত্র একটা না বোধকের কারণে এক্সেপ্ট। এক্সেপ্ট, হ্যাঁ, আর সবগুলো হচ্ছে পজিটিভ থাকার কারণে বিসাইডস। বিসাইডস। হ্যাঁ, এখন বইটা বিসাইডসটা একটু দেখেন, বিসাইডস এর পার্টটা একটু দেখেন বইতে, এক্সাম্পলস গুলো। স্যার বিসাইড আর এক্সেপ্ট একবার বুঝালে ভালো হতো, আমি না বুঝতে পারতেছি না। কি বুঝেন না? স্যার আপনি যে বলেন আমার টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, কিন্তু আচ্ছা তুমি ইব্রাহিম নাই। বুঝান, বান্না কি বুঝান তো ইব্রাহিম, কোনটা আছে বিসাইডস আর কোনটা এক্সেপ্ট? অন্যরা তো বুঝছেন, দেখি কেমন বুঝছেন, বান্নাকে বুঝান। স্যার বিষয়টা হচ্ছে যে সবকিছু আছে কিন্তু তার ভিতরে একটা জিনিস নাই যতগুলো বলেছি, সেই ক্ষেত্রে হচ্ছে এক্সেপ্ট, মানে ইএক্স সিইপিটি এটা। আর বিসাইডস হচ্ছে সবকিছুই থাকবে, এখানে কোনো নেগেটিভ কথা আসবে না, এই ক্ষেত্রে হচ্ছে বিসাইড। আমি এরকম ভাবেই বুঝেছি স্যার। বিসাইডস হচ্ছে আমার এটাও আছে ওইটাও আছে, আমার টাকাও আছে, আমার প্রেমিকাও সবকিছুই আছে। আছে। হ্যাঁ, আমারটা কিন্তু আমার টাকা আছে, আমার প্রেমিকা নাই, ওটা এক্সেপ্ট। ঠিক আছে, আমার প্রচুর টাকা পয়সা আছে বাট আমার ভালোবাসার মানুষটা নাই, এটা হচ্ছে এক্সেপ্ট। আমার টাকাও আছে, ভালোবাসার মানুষও আছে, ওটা বিসাইডস। মানে দুইটাই আছে।
এক্সেপ্ট হচ্ছে ব্যতীত, না? ব্যতীত, হ্যাঁ। রিসার্চটা আমরা রাখবো ইনক্লুডিং এর আন্ডারে, এটা রাখবো ইনক্লুডিং। ইনক্লুডিং ও কিন্তু প্রিপজিশন, ঠিক আছে, এটা লাগবে এক্সক্লুডিং। ঠিক আছে, ইনক্লুডিং এক্সক্লুডিং এগুলো কিন্তু প্রিপজিশন। আচ্ছা, এবার পাস্ট বিষয় আসে। পাস্ট দেখেন, যমুনা পাস্টের পরের যে পাস্ট অংশ, পাস্ট মানে কি অতীত না? সাধারণত আমরা পাস্ট মানে তো অতীত বুঝে থাকি, জি স্যার। কিন্তু এখানে পাস্ট মানে অতীত না, পাস্ট মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া। কারণ একটা ওয়ার্ডের কিন্তু অনেকগুলো মিনিং হতে পারে, ঠিক আছে, একটা ওয়ার্ডের কিন্তু একাধিক মিনিং থাকতে পারে। ধরেন যেখানে বলা আছে আই এম ওয়াকিং যমুনা ফিউচার পার্ক, ধরেন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আই এম ওয়াকিং, আমি হাঁটতেছি, মানে আই এম ওয়াকিং এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম ওয়াকিং, হাঁটতেছি, হাঁটতে 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 যমুনা ফিউচার পার্ক ছাড়াই চলে গেছে, এটা হচ্ছে আই এম ওয়াকিং পাস্ট যমুনা ফিউচার পার্ক। মানে আমি যমুনা ফিউচার হাঁটতেছি, হাঁটতে 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 যমুনা ফিউচার পার্ক ছাড়িয়ে হাঁটতেছি। যমুনা ফিউচার পার্ক ছাড়াও গেছি, ছাড়াই আমি থাইমা যাই নাই, হাঁটতেছি, ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট। আই এম ওয়াকিং পাস্ট যমুনা ফিউচার পার্ক। আর পরেরটা যদি দেখি, মিস্টার আব্বাস ইজ ওয়াকিং পাস্ট দ্য ন্যাশনাল পার্লামেন্ট। আবার যদি এটা ন্যাশনাল পার্লামেন্ট হয়, মিস্টার আব্বাস হাঁটতেছে, হাঁটতে 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 ন্যাশনাল পার্লামেন্টের সামনে আর দাঁড়ায় নাই, যে পাস্ট করে সামনে চলে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট মানে ছাড়িয়ে যাওয়া। এই পাস্ট একটু দেখেন, তারপর আরো কিছু কথা বলবো। স্যার পাস্ট কোনো কিছু অতিক্রম করা অর্থ বুঝাইছে। হ্যাঁ, রাইট। আবার পাস্ট মানে কিন্তু অতীত না। এইখানে স্যার অ্যাক্রস, আই এম ওয়াকিং অ্যাক্রস দ্য যমুনা ফিউচার পার্ক, এখানে এভাবে কি হয়? অ্যাক্রস হবে না, অ্যাক্রস মানে আড়াআড়ি ভাবে পার হওয়া, এটা অন্য জিনিস। আপনি রাস্তা পার হচ্ছেন, অ্যাক্রস ব্যবহার করবেন, কিন্তু এইভাবে দিয়েন না। আচ্ছা, ওকে ওকে, অ্যাক্রস অন্য ভাবে আমরা ব্যবহার করি, এটা ব্যবহার পাবো আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার পাস্ট দেখছেন, এবার আরো কিছু জিনিস বুঝতে হবে আপনাদের। পাস্ট দেখা শেষ হলে বললেন। জি দেখা হয়েছে স্যার। আচ্ছা, এখন ধরেন এতক্ষণ তো আমরা ছাড়াই গেছি, এখন ধরেন না ছাড়াই গেলাম না, মনে করেন আমি ধরেন অথবা মিস্টার আব্বাস যমুনা ফিউচার পার্কের ছাড়ানোর সামনে যায়। এখন মনে করেন মিস্টার আব্বাস হাঁটতে হাঁটতে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়ায় আছে, কি বলবেন? মিস্টার আব্বাস ইজ স্ট্যান্ডিং, কি বলবেন? ইন ফ্রন্ট অফ, যমুনা ফিউচার পার্ক। ইন ফ্রন্ট অফ বলবেন অথবা বিফোর বলবেন। ইন ফ্রন্ট অফ অথবা বিফোর, অথবা মিস্টার আব্বাস ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ যমুনা ফিউচার পার্ক, অথবা বিফোর যমুনা ফিউচার পার্ক, সামনে দাঁড়ায় থাকলে। এখন সে যদি পাশে দাঁড়ায় থাকে কি বলবেন? বিসাইড, হ্যাঁ বিসাইড বলবেন, অথবা নেক্সট টু। মিস্টার আব্বাস ইজ স্ট্যান্ডিং বিসাইড যমুনা ফিউচার পার্ক, অথবা নেক্সট টু যমুনা ফিউচার পার্ক। এখন সে যদি পিছনে দাঁড়ায় থাকে কি বলবেন? মিস্টার আব্বাস ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড বিহাইন্ড যমুনা ফিউচার পার্ক, সেখানে বলবেন বিহাইন্ড দ্য যমুনা ফিউচার পার্ক, সেক্ষেত্রে এটা ব্যবহার হবে বিহাইন্ড। আর পাশে হইলে বিসাইড, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝতেছেন? এগুলো কিন্তু খাতায় লিখেন। সামনে থাকলে ইন ফ্রন্ট অফ অথবা বিফোর, পিছনে থাকলে বিহাইন্ড, পাশে রাখলে বিসাইড। হ্যাঁ, এখন আরেকটা জিনিস বুঝতে হবে, এটাকে লিখে নেন, আপনার খাতায় একটু নোট ডাউন করেন, তারপর আরেকটা জিনিস বলতেছি।
স্যার উঠানো হয়েছে। আচ্ছা, বিসাইডের পাশাপাশি কিন্তু নিয়ার বাই ব্যবহার করা যায়। ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো যে স্যার আপনার পেজটা বাসা কিন্তু কোথায়? তুলেন হ্যাঁ, উপরে লেখাগুলো দেখতে পারতেছি না। আবার উপরে লেখা দেখতেইব। লিখছেন? তাড়াতাড়ি লেখেন। আমি তো নিচে যাবো, তাড়াতাড়ি তুলেন। জি স্যার লেখা হয়েছে। ধরেন আপনার বাসা কোথায়? ধরেন আমার বাসা হচ্ছে মসজিদের পাশে। মাই হাউস ইজ বিসাইড দ্য মস্ক, এভাবে বলতে পারেন। অথবা মাই হাউস ইজ নিয়ার বাই দ্য মস্ক, নিয়ার বাই। ঠিক আছে, নিয়ার বাইও আপনি ব্যবহার করতে পারেন। এখন আপনারা যেটা করবেন, পাশে যে বক্সগুলো আছে না, বক্সগুলো খুব ভালো করে দেখেন। বক্সগুলো খুব ভালো করে দেখবেন। প্রিপোজিশন কি? নিয়ার বাই কি প্রিপোজিশন? বাইটা প্রিপোজিশন, নিয়ার বাইও প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা যায়। জি স্যার। আর বক্সগুলো একটু দেখেন, বক্সগুলা। স্যার হুম, আরিশাস হাউস পাশে বুঝাতে আর লাবিবাস হাউস দুটো কি একই অর্থে ব্যবহৃত হয়েছে? কি হয়েছে বুঝি নাই। আরিশাস আরিশাস হাউস মানে এখানে পাশে বুঝাতে ব্যবহৃত হয়েছে। তা আবার লাস্ট আরেকটা আছে লাবিবাস হাউস, মানে দুটো কি একই এক্সাম্পল দিছে? না, যদি লাবিব হাউস। আচ্ছা, আরিশাস হাউস, তারপর হচ্ছে রাফিজ হাউস, দুই ব্যক্তির মাঝখানে। আর হচ্ছে লাবিবস হাউস। লাবিবস হাউস হচ্ছে পাশে বোঝাতে, মানে এটা ওইভাবে ক্লিয়ার করে নাই। যদি কিন্তু আপনার ক্লিয়ারটা হবে পাশে নিচের অংশটা দেখেন, এগুলো পরে নিচেরটা অংশ দেখেন। আরিয়ানস হাউস ইজ নেক্সট টু আরিফস হাউস, পরেরটা দেখেন। স্যার এটাও এরকমই। মানে ওটা হচ্ছে আরিয়ানস হাউস হচ্ছে নেক্সট টু, মানে আরিয়ানস হাউস হচ্ছে নেক্সট টু মানে পাশে, আরিফ হাউসের পাশে। আবার আরিসার আবার আবাস হাউস ইজ বিটুইন রায়ানস হাউস এবং রিফাত হাউস, মানে আরিশার এখানে আবাস হাউস হচ্ছে দুই বাড়ির মাঝখানে। আর রাজুস হাউস ইজ নেক্সট টু মিলুস হাউস, মানে রাজুর হাউস হচ্ছে মিলুর হাউসের পাশে। বাট মাঝখানে যখন বিটুইন লেখা আছে, বিটুইন মানে হচ্ছে দুইটা বাড়ি আছে, এই দুই বাড়ির মাঝখানে। ধরেন এই মাঝখানে বাড়িটা হচ্ছে এটা, ডান পাশেটা ডান বাড়ির মাঝখানে, আর মাঝখানে যে দুই বুড়ো আঙুল লাগা আছে না, এটা হচ্ছে মাঝখানের বাড়ি। ওই মাঝখানে বাড়ি বুঝাইতে বিটুইন ব্যবহার করা হয়েছে এখানে। আর বাকিগুলো নেক্সট টু, যেটা নেক্সট টু মানে পাশে বোঝাচ্ছে। জি স্যার। Symbols. স্যার বলেন। লাস্টের আগেরটা বুঝতেছি না স্যার। The enemies are standing opposite each other. enemies are standing opposite, মানে একজন আরেকজনের বিপরীতে দাঁড়ায় আছে। বিপরীতে দাঁড়ায় আছে, যুদ্ধের রেডি হওয়ার জন্য আর কি। দুই পাশে দুজন দুজনকে আক্রমণ করবে, এটার জন্য ইয়ে করে রাখছে আর কি। সিম্বলস গুলা কই? সিম্বলস
স্যার লাস্ট নাম্বারটা দ্য গার্ডিয়ানস আর স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য পাম্পকিনস মানে এটা কি দুজনে বিপরীত হিসেবে দাঁড়ায় আছে এটা বুঝাইছে না পিছনে দাঁড়াইছে পিছনে পিছনে বিহাইন্ড মানে পিছনে এখানে আর কোন সিম্বল দেই ইনসার্টে সিম্বল গেল কি এটাকে ধরে একটা কালার দেই এটা একটা কালার এটাকে দেই একটা কালার আর এটাকে দেই একটা কালার আচ্ছা এখন দেখেন তিনটা কালার দেখতে পাচ্ছেন না খেয়াল করেন বোর্ডে এবার একটু বোর্ডে রাখান কি কি দেখতে পাচ্ছেন দেখেন তো কি দেখতে পাচ্ছেন শোপিস বুক টয়স আচ্ছা ধরে নেন এটা একটা শেলফ ঠিক আছে আপনারা মনে করেন এটা একটা শেলফ ঠিক আছে এখন মনে করেন একটা শেলফের উপরে ধরেন উপরে এই কলমটা আছে ধরেন শেলফের উপরে রাখা আছে ধরেন এটা যদি শেলফ হয় শেলফের উপরে এই জায়গায় একটা কলমটা রাখা আছে শেলফের উপরে কলম সেক্ষেত্রে আপনারা কি প্রিপোজিশন ইউজ করবেন অন অন দ্য শেলফ অন ব্যবহার করবেন ঠিক আছে অন এখন এই যে বল হচ্ছে শেলফের নিচে এটা এখানে কি প্রিপোজিশন ব্যবহার করবেন আন্ডার তাহলে এখানে ব্যবহার করবেন হচ্ছে আন্ডার ঠিক আছে এখন বিনিথ নামে একটা প্রিপোজিশন আছে বিনিথ মানে কিন্তু নিচে আন্ডার মানেও নিচে বিনিথ মানেও নিচে এখন আন্ডার আর বিনিথের পার্থক্যটা কি বলেন তো কারণ এখানে ব্যবহার হবে হচ্ছে অন এখানে ধরেন ব্যবহার করলাম আমি হচ্ছে আন্ডার আরেকটা প্রিপোজিশন আছে ওটাকে বলে বিনিথ ওটা মানেও নিচে এখন সেটা আমি কোন জায়গায় ব্যবহার করব এখানে শেলফের তিনটা অংশ আছে প্রথম শেলফের প্রথম তাকে রাখা আছে শোপিস সেকেন্ড তাকে বুকস আর লাস্ট তাকে আছে টয়স টয়সের ব্যবহার করতে হবে হ্যাঁ টয়সের ক্ষেত্রে বেনিথ ব্যবহার হবে না কিসের ক্ষেত্রে টয়স ভয়েস টয়স আর আচ্ছা টয়ের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে আর কি বলতে পারবেন আচ্ছা মনে করেন আপনার বাসায় মেহমান আসছে কথা মেহমান তো ধরেন ইসমাইলের বাসায় ধরেন ইয়ে আসলো এক ফ্রেন্ড আসছে ইসমাইলের বাসা হচ্ছে ধরেন ইসমাইল আবার প্রচুর বইপত্র পড়ে ঠিক আছে প্রচুর বই পড়ার অভ্যাস তো এক ফ্রেন্ড আসছে আর ইসমাইল একটু পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত খুব আইএলটিএস এক্সাম দিবে তাই না ইসমাইল তো আইএলটিএস দিবেন তাই না জি স্যার আচ্ছা কোন দেশে যাবেন ইচ্ছা কোন দেশে ইচ্ছা ইউএসএ অস্ট্রেলিয়া
আচ্ছা অস্ট্রেলিয়া, আচ্ছা ঠিক আছে। তো ইসমাইল হচ্ছে প্রচুর আইএলটিএস এ বই নিয়ে এত ব্যস্ত, বন্ধুর সাথে কথা বলা তার সময়ই নেই। তো বন্ধু আসছে ওই, ইসমাইলের একটা বই নেওয়ার জন্য, একটা বই ধার নিবে। তো ইসমাইলকে বলতেছে, আচ্ছা দোস্ত, তোর হুমায়ুন আহমেদের ওই নন্দিত নরকে এই বইটা একটু দে তো, তোর তো প্রচুর বই। তখন ইসমাইল বললো, দোস্ত তুই একটু আমার রুমে যা, আমার ওই পাশের রুমে যা। পাশের রুমে গেলে একটা শেলফ আছে, শেলফের নিচে, শেলফে গেলে তুই ওই ইয়ার নিচে পাবি, শোপিসের নিচে পাবি। কিসের নিচে পাবে বলেন তো, কিসের নিচে পাবে? শোপিস। তার মানে কোনো কিছু নির্দিষ্ট, কোন ধরেন আন্ডার, ধরেন এটা তো, এটাকে যদি শেলফ ধরেন, এটা তো অন, এটা হচ্ছে আন্ডার। কিন্তু নির্দিষ্ট কোনো কিছু নিচে হইলে এই অংশে ধরেন এটা, এইখানে শোপিস, এইখানে হচ্ছে বইপত্র রাখা আছে। শোপিসের নিচে এইখানে হইলে এটা হচ্ছে বিনিত, একদম নিচে হয়ে গেলে কিন্তু আন্ডার। নির্দিষ্ট কোনো কিছু নিচে হয়ে গেলেই ওটাকে বলবে বিনিত, ওটাকে কিন্তু আন্ডার বলা যাবে না। কোনো কিছু নিচে হলে ওটা বিনিত, বাট একদম নিচে হয়ে গেলে ওটা আন্ডার। মাটির সাথে ঘেসে যেটা থাকবে, মাটির সাথে ধরেন মাটির সাথে ঘেসে আছে, এটা আন্ডার, উপরে এটা অন। কিন্তু এইটা, এইটা ধরেন শোপিস আছে, লাস্ট হচ্ছে টয়, শোপিসের নিচে হচ্ছে বইপত্র, এইখানে এইখানে শোপিসের নিচে, মানে এটা হচ্ছে বিনিত। তার মানে বিনিতটা হবে এইখানে, এটা হচ্ছে বিনিত। আরে বিনিত এখানে আসলো কেন? এইখানে মহা মুসিবত। স্যার বিনিত লেখা দেন আপনি। আর লিখতে তো পারতেছি না। তার ঝামেলায় বললাম। আচ্ছা যা, বিনিতটা আমি একটু পাশে দূরে লেখা, বিনিত হচ্ছে সেকেন্ড পার্ট, দেখছো যন্ত্রণা তো। এই যে বোর্ডে লেখা যত আরাম করে লেখা যায়, এই টাইপ করতে গেলে ঝামেলা, জায়গা মতো লেখা যায় না। আচ্ছা যাই হোক, আপনারা, আমি বোর্ড করে দিলাম, এটা আপনি বিনিত লিখবেন, বিনিত আলাদা করে বানান লিখে দিচ্ছি, কিন্তু আপনারা বিনিত লিখবেন বইয়ের ওখানে। এটা হচ্ছে বিনিত, এটা বিনিত স্পেলিং হচ্ছে, তার মানে দ্য বুক ক্যান বি ফাউন্ড বিনিথ দ্য শোপিস, এভাবে সেন্টেন্সটা লিখবেন। দ্য বুক ক্যান বি ফাউন্ড বিনিথ দ্য শোপিস, মানে বিনিথ হচ্ছে শোপিসের নিচে। সেন্টেন্সে আপনি এভাবে যাবেন, অথবা এইভাবে বলবেন, ইউ উইল ফাইন্ড দ্য বুক বিনিথ দ্য শোপিসেস। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেন্টেন্স, আর এটা হচ্ছে বিনিথ। বিনিথ স্পেলিং এটা, নির্দিষ্ট কোনো কিছু নিচে হলে ওটাকে বলবো আমরা বিনিথ। এটা শিখে রাখেন, এটা কিন্তু বইতে নাই, আমাদের বইতে কিন্তু এটা নাই, এটা একটু লিখে রাখেন। ঠিক আছে, এই অংশটা একটু বুঝে নেন, এই বোর্ডটা দেখেন, একটু মাথার মধ্যে একটু ইয়ে করে নেন, একটু মাথার মধ্যে একটু গেঁথে নেন এই প্যাটার্নটা। নির্দিষ্ট কোনো কিছু নিচে হলে এটা বিনিত বলবো, একদম নিচে হলে আন্ডার। এটা আন্ডার আর বিনিতের পার্থক্যটা কিন্তু এখানে। স্যার দ্য বুক ক্যান বি, একটা মানে উদাহরণ দিয়েছেন, একটু বলেন তো আবার ওই উদাহরণটা। উদাহরণটা বোর্ডে লেখা, দেখেন না? স্যার আরেকটা বলছিলেন প্রথম, দ্য বুক ক্যান বি, কি যেন ওটা লিখছিলেন। ওই একটাই থাক, অসুবিধা নাই, এটা দিয়ে চালাইতে পারবেন, এটা না লিখে নেন। তো এটা লিখছি, ওইটা অর্ধেক লেখা আবার বসে আছি, তার জন্য জিজ্ঞেস করছি আপনারে। The book can be found beneath the showpieces. ফ্রম, The book can be found from না। আচ্ছা, এখন যেটা করবেন আপনারা, এই যে পরের অংশ আসেন, এই যে অফ অ্যামাং ফ্রম, এটা একটু দেখেন। অফ অ্যামাং ফ্রম এই অংশটা দেখেন, 143।
অফ অ্যামাং ফ্রম, এটা দেখেন। স্যার মেসেঞ্জারে তো পিক নাই, কি দেখবো? কি মেসেঞ্জারে পিক নাই? আপনি তো বললেন পিক দিবে কে যেন। আচ্ছা পিক দেবে তো বুঝছো, আপনার বই নাই, বইয়ের অন্য পৃষ্ঠা নাই? আপনার তো 2 পৃষ্ঠা না, আপনার 143 পেজে যাইতে বলছে। ক্লাসটা হোক স্যার, আমি তো এখন ক্লাস করতেছি, ক্লাস আচ্ছা শেষে দেই। আচ্ছা 143 পেজ নাই আপনার বইতে? 143 আর 44 নাই। আচ্ছা ভাই দেবো, কিন্তু ক্লাসটা একটু করি তারপরে দেই, সমস্যা? আচ্ছা থাক, কষ্ট করে না একটু দিয়েই দেন, আপনার একটু দিয়ে দেন, আমি না আচ্ছা ওয়েট করি, সমস্যা নাই। আচ্ছা দেন, কষ্ট করে একটু দেন। আপু আপনার আইডি নাম কি? আচ্ছা হেনা দিচ্ছেন, তাহলে হেনা দিয়ে দেন। কাকলি রানী। আইডির নাম কি? ও ওকে দিচ্ছি। আর বইয়ের যে পৃষ্ঠা না, এটা কিন্তু কমপ্লেন করবেন অফিসে, অফিসের একটা ফোন নাম্বার আছে না, একটা ফোন নাম্বার থাকার কথা, যখন কমপ্লেন করার জন্য একটা ইয়া থাকে যে আমাদের বইগুলোতে একটু সমস্যা, যে পৃষ্ঠা নাই, এটা কমপ্লেন করবেন। আমরা বইগুলো আছে, বইগুলোতে একটু আপু মেসেঞ্জারে দিয়ে দিছি, দেখেন। হ্যাঁ আপনি রতন চন্দ্র দেখে নেন, আপনি দেখে ওটা একটু নিয়ে নেন। ওকে থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ দেন। আপু দিছি, দেখেন পাইছি কিনা। আচ্ছা শুনেন, আর হেনা আপনি ওই ওনার আপনার বিকাশ নাম্বারটা পাঠায় দেন, উনি আপনাকে 100 টাকা সার্ভিস চার্জও দিয়ে দিবেন ইনশাআল্লাহ, নাকি রতন চন্দ্র? না স্যার স্যার লাগবে না। ক্যাডবেরি দিব। হ্যাঁ তাহলে খুশি। 100 টাকা সার্ভিস চার্জ লাগবে তো, ইভেন্টে তো সুযোগ দিছিলাম, ইভেন্ট তো নিল না, কারণ হেনাকে বরং দিয়ে দেন 100 টাকা, বেশি না। স্যার ক্যাডবেরি দিয়ে দিব, সমস্যা নাই। আমার তো নিজের মোবাইল ছিল না তাই আর কি, কিন্তু আমার তো দিতে হলে একটা মোবাইল ভাড়া করা লাগতো স্যার। আমার তো ভাড়া করা দিছিলাম, লাগে না। টাকা কেমন আমি নিলাম তো ক্লাসে না। বসে দিয়েও দিছি। আচ্ছা যাই হোক, আমি বোর্ডে একটু টাকা হইছে, ঠিক আছে নেক্সট এরকম হলে হয়তো নেব স্যার ইনশাআল্লাহ। আচ্ছা দেখ, এখন আপনারা বোর্ডে টাকা নিতে, ওই যে ইন ইনটু অন ইনটু এগুলো বইতে নাই, কিছু কিছু প্রিপোজিশন বইতে নাই, জন্য একটু বোর্ডে বুঝে নিতে হবে। আচ্ছা আমাকে এখন ইন আর ইনটু এটা পার্থক্য কে বুঝাতে পারবেন? ইন ইনটু অন অন টু এটা কে বুঝাতে পারবেন আমাকে? ইন ইনটু আর অন অন টু এই দুটোর পার্থক্য কি? স্যার ইন হচ্ছে ভিতরে, আর ইনটু মানে গতি বোঝাচ্ছে যে ভিতরে প্রবেশ করতেছে, এরকম অবস্থা। আর অন কি? অন টু উপরে আর অন টু। অন আর অন টু কি তাহলে? স্যার অন টু উপরে আর অন টু জানি না। আচ্ছা বিষয়টা আরো ক্লিয়ার করি, ধরেন আপনি ধরেন এটা ধরেন একটা ক্লাসরুম, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ওয়্যার ইজ রিদওয়ান স্যার, রিদওয়ান স্যার কই, আপনি কি বলবেন? রিদওয়ান স্যার ইজ ইন দ্য ক্লাসরুম, রিদওয়ান স্যার ইজ ইন দ্য ক্লাসরুম। আমি ক্লাসরুম, ধরেন এটা ক্লাসরুম, আমি অলরেডি ভিতরে আছি, এই ক্যামেরাটা ধরেন আমি, এই ক্যামেরাটা হচ্ছে আমি অনেক ক্লাসের ভিতরে। আবার মনে করেন আমি এখন ইনটু যখন বলবো, দ্য ক্লিয়ার রিদওয়ান স্যার হ্যাজ এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, রিদওয়ান স্যার ক্লাসে ঢুকেছেন, তার মানে কি আমি বাইরের থেকে যখন ঢুকবো ভিতরে আমার মধ্যে কিন্তু গতি আছে, আমি কিন্তু স্টেবল না, আমি যখন ভিতরে তখন কিন্তু আমি স্টেবল, নড়তেছি না। রিদওয়ান স্যার ইজ অলরেডি ইন দ্য ক্লাসরুম, আমি ভিতরে, ঠিক আছে ভিতরে নড়ি কিন্তু বাইরের থেকে নড়তে, যখন আমি বাইরে থেকে ভিতরে ঢুকবো, প্রবেশ করবো, আমার মধ্যে যখন একটা গতি কাজ করবে তখন হবে রিদওয়ান স্যার হ্যাজ এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, অথবা রিদওয়ান স্যার ইজ এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম, এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম, তার মানে গতি কাজ করলে ইনটু হবে, ঠিক আছে। আর অন অন টু বিষয় হচ্ছে, ধরেন আপনাদেরকে যদি বলা হয় যে আপনার বই কোথায়, ধরেন এটা আপনার টেবিল, ওয়্যার ইজ ইউর বুক, মাই বুক ইজ অন দ্য টেবিল, ধরেন এটা ধরে আমার হাতটা ধরেন বই, এটা টেবিলের উপর আছে, মাই বুক ইজ অন দ্য টেবিল, সেক্ষেত্রে আপনি অন দিবেন। আর অন টু হচ্ছে, ধরেন আপনার টেবিল, আর টেবিলের উপরে একটা বিড়াল লাফ মারে করলো কি টেবিলের উপর উঠলো, একটা বিড়াল ধরেন লাফ দিয়ে টেবিলের উপর উঠে বললো, দ্য ক্যাট হ্যাজ জাম্পড অন টু দ্য টেবিল, দ্য ক্যাট হ্যাজ জাম্পড অন টু দ্য টেবিল, তার মানে কি একটা বিড়ালের মধ্যে একটু গতি কাজ করতেছে, যখন গতি কাজ করবে সেটা হবে অন টু, ঠিক আছে। গতি থাকলে ইনটু, গতি থাকলে অন টু, ক্লিয়ার?
জি। আচ্ছা তাহলে বইটা দেখেন, ওই 143টা একটু ভালো করে দেখছেন? এটা 143 পেজ, অফ, অ্যামাং, ফ্রম, এটা দেখছেন? এটা একটু দেখেন। তারপর যে অফ আর ফ্রম নিয়ে আরো কিছু কাজ আছে, অনেক কিছু কিন্তু বইতে নাই, কিন্তু আমি এক্সট্রা ইনফরমেশন আপনাদের দিব আর কি। আচ্ছা এখন বোর্ডে দেখেন, আমি দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিছি আর আপনাদের অপশন দিছি অফ আর ফ্রম। ঠিক আছে? দ্য পিলো ইজ মেড, তারপর ড্যাশ কটন, দ্য শার্ট ইজ মেড ড্যাশ কটন। কোনটা কোন জায়গায় কোনটা হবে আর কে বলতে পারবে এটা? আনসার দেন। আনসার দেন। হ্যাঁ প্রথমটাই অফ বলেন। হবে, পরের টাইপ ফ্রম হবে। আচ্ছা কারণ কি? স্যার এটা হলো এটা হলো কি বলেন? স্যার এটা হলো কটন দ্বারা তৈরি আর কি, এটা বোঝাচ্ছে নাকি স্যার? তাহলে তাহলে ফ্রম তাই তো বুঝে, দুটোই তো একই, অর্থ তো একই, কিন্তু অফ কেন আর ওটা ফ্রম হলো কেন? স্যার এটা একটা হয়তো বা কোনো জায়গার নাম বোঝাচ্ছে না, কি একটা বোঝাচ্ছে স্যার। কে আচ্ছা কে বলতে পারবে? স্যার নিচেরটা তো ফ্রম আচ্ছা হবে, ইসমাইল। কারণ যে শার্ট মানে কটনের কাপড় থেকে শার্টটা তৈরি হইতাছে না। আর হইতাছে পিলো, আর হইতাছে পিলো ইজ মেড, আর মেড অফ, স্যার অফ এর মানে এর বুঝাইছে এটা, তাহলে এটা হইতাছে এর ইয়ে দিয়া তৈরি, এরকমই তো বুঝাইছে না? দুইটা মনে অফ হয় হবে। নাই। আচ্ছা আর কেউ? আর লোকজন কই? স্যার, দুইটাই অফ হবে না স্যার, কারণ সুতার থেকেই তো তৈরি দুইটা। আচ্ছা কিন্তু কোনটা কি হবে তাহলে বলেন? তাহলে পিল ইজ মেড অফ কটন, দ্য শার্ট ইজ মেড অফ কটন। আচ্ছা উপর দুটি কি অফ বলতেছেন? জি স্যার, আমি দুইটা অফ বলতেছি। আচ্ছা আচ্ছা আরেকজন কি বলতেছিলেন যেন? লেডি, একজন লেডির কণ্ঠ শুনতেছিলাম, কে কথা বলতেছিলেন বুঝি নাই। স্যার পান না বলছি দ্য বলেন। স্যার প্রথমটা অফ হবে, পরেরটা ইয়া হবে ফ্রম হবে। কারণ কি? স্যার দ্য পিলো ইজ মেড অফ কটন, মানে বালিশ কটন। স্যার ব্যাখ্যা করতে পারতেছেন না, কিন্তু যাই আমার হোক, কাছে মনে একটা হয় হয়েছে। আর কথা কয় না, আমাদের সময় নাই। আচ্ছা এই মুহূর্তে ছেলেদের মধ্যে শার্ট, গায়ে শার্ট আছে কার কার? আমার তো শার্ট তো, আমার তো গেঞ্জি, এটা টি শার্ট বলে আর কি অবশ্য, মানে পিওর শার্ট পরে আছেন কে কে? মোটামুটি শার্ট আছে গায়ে, এরকম কেউ নাই? অবশ্য গরমের দিন শার্ট না পরে না থাকারই কথা। এখন তো কেউ শার্ট পরে নাই আপনারা, না? না স্যার। আচ্ছা এটা তো থাকার কথা না। তো যাই হোক,
তো শার্ট তো আছে আপনাদের, এই অবশ্য আপনার এই নাইম সরকারের তো ওই ছবিটা তো শার্ট পরা, তাই না? জি জি স্যার। আচ্ছা, শার্ট পরা আছে। ওই শার্টটা কি আছে এখন বাসায়? না এখন নাই, কই এখন এটা? এটা পুরান হয়ে গেছে 1 বছর আগে। এই শার্টটা কই? এটা পুড়ে ফেলছি। তো 1 বছর আগে ফালাই দিছেন। আমি 5 বছর আগে শার্ট এখনো পরি, আপনি 1 বছরই ফালাই দিলেন। মাশাল্লাহ, আমার স্টুডেন্টরা ভালো মালদার পার্টি বোঝা যাইতেছে। যাক, আসল ইয়ে আসি। পিলো মানে কি? পিলো মানে তো বালিশ। আপনাদের বাসায় বালিশ নাই? কার কার বাসায় হাত তুলেন তো। জীবনে কোনো স্যার বালিশ বালিশ তো ব্যবহার সবার করেন নাই বা বাসায় বালিশের থাকে। সন্ধান? তাই বালিশ তো সবার বাসায় থাকে, বালিশ ছাড়া সই কিভাবে? আচ্ছা, বালিশ ছাড়া হয় না? তাহলে বালিশ দেখছেন তাহলে জীবনে? আচ্ছা, বালিশ কখনো সিরা ফাইটা দেখছেন কোনোদিন, বা ছিটতে দেখছেন কোনোদিন বালিশ? জি স্যার। অবশ্যই দেখছি স্যার। আচ্ছা, সিরার পর কি বের হয়? সোনা দানা বের হয় নাকি? স্যার তুলা। তুলা। তুলা তুলা ভিতর ও, থেকে তুলা তুলা বের হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুলা বের হয়, সোনা দানা বের হয় না। তাহলে তাহলে মোটামুটি আপনারা বালিশ দেখে বুঝেন যে এটা তুলার তৈরি, তাতে কোনো সন্দেহ নাই, তাই না? জি স্যার। বালিশ ছিললে তুলা বের হয়, তার মানে স্পষ্ট ভাবে বুঝতে পারতেছেন এটা তুলার তৈরি। আচ্ছা, আর মেয়েদের কি কাপড় চোপড় ধোয়ার অভ্যাস আছে? মানে ওয়াশিং মেশিন ছাড়া হাতে হাতে অভ্যাস আছে? কারা ছেলে মেয়ে কার কার হাতে জি অভ্যাস আছে স্যার। বলেন তো? আছে স্যার আছে। আছে স্যার। আমরা ধুই। নিজের কাজ নিজে হাতে হাতে ধোয়ার অভ্যাস আছে? আচ্ছা, হাতে ধুইছেন কে কে? হাত তুলেন এখন তো। হাতে ধুইছেন ছেলে মেয়ে সবাই? হাত তুলেন তো। কাপড় চোপড় হাতে ধুইছেন? ইসমাইল ধুইছে। আর কেউ? আর কে কে ধুইছে দেখি? আচ্ছা, নাজিয়া, রাতন, আচ্ছা ধরছে হাতে ধুইছেন। আচ্ছা, এবার আমার কম, আজ পর্যন্ত যতবার হাতে ধুইছেন বাইরে বুইরে কুসলা মুসলা তুলা বের করতে পারছেন কে কে? হাত তুলেন তো। কাপড় কাচতে কাচতে বাইরে আসতে তুলা বের করছেন কে কে? হাত তুলেন, বলেন। তুলা তো বের হয় না, সুতা বের হয় স্যার। তুলা দিয়ে তো সুতা হয়। তুলা বের তুলা হয় নাই? তুলা বের হয় নাই? না স্যার। তুলা দেখতে হবে না আচ্ছা, সুতা। তুলা তুলা না স্যার, সুতা। তুলার পরে সুতা। তার মানে তুলা বের হয় নাই, তার মানে বোঝা যাচ্ছে যে, আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যখন শার্ট শার্ট ধুইতেছেন তার মধ্যে তুলার অস্তিত্ব নাই, তুলার কোনো অস্তিত্ব নাই, তাই না? যখন আপনি বালিশ বালিশ দেখতেছেন, বালিশের মধ্যে তুলার অস্তিত্ব বিদ্যমান, এটা আপনি বুঝতে পারতেছেন। বালিশ দেখে ইজিলি বলতে পারেন যে এটা তুলার তৈরি, কিন্তু শার্ট দেখে কিন্তু ইজিলি বলা যায় না এটা যে তুলার তৈরি। মানে কি আকৃতি চেঞ্জ হয়ে গেছে, তাই না? আপনি শার্ট দেখে কিন্তু বলতে পারবেন না যে এটা তুলার তৈরি, কিন্তু বালিশ দেখে ইজিলি বলতে পারতেছেন এটা তুলার তৈরি, কারণ এটার আকৃতি কিন্তু চেঞ্জ হয় না। যদি আকৃতি চেঞ্জ না হয় সেক্ষেত্রে হবে অফ। এটা পিলো ইজ মেড অফ কটন, কারণ আপনি বালিশের আকৃতি চেঞ্জ হয় না, তুলা আছে। কিন্তু আপনি শার্টে তুলা থাকলেও সেটা কি হয়ে যায় আপনি বুঝতে পারেন না। আবার মনে করেন আপনাদের ওই যে আগেকার দিনে ওই যে গ্রামের বাড়িতে বাঁশের বাড়ি থাকতো, বাড়িঘর বাঁশের তৈরি থাকতো, এখন তো সবাই বড় লোক হয়ে গেছে, গ্রামে এখন আর পাকা বাড়ি বানায় মানুষ। তো কদিন আগে যারা কুড়ে ঘর বানায় বাঁশের তৈরি বাড়ি দেখছেন কখনো? বাঁশের তৈরি বাড়ি ঘর গ্রামে? জি না স্যার, আমাদের হ্যাঁ স্যার দেশে দেখছি। মাটির তৈরি। আচ্ছা দেখি দেখি স্যার। আচ্ছা, যখন আপনি দেখছেন বাঁশের তৈরি বাড়িঘর, তাহলে কি বলবেন? দ্য হাউস ইজ মেড অফ বলবেন না মেড ফ্রম বলবেন? মেড অফ। মেড অফ, কারণ আপনি ওই বাড়িটা দেখে বোঝা যাচ্ছে যে ওইটা বাঁশের তৈরি, দেখে বোঝা যাচ্ছে না? আকৃতি তো চেঞ্জ হয় না, বাঁশের আকৃতি তো চেঞ্জ হয় না, ওই একদম সলিড বাঁশ এনেই লাগানো হয়েছে ওখানে, তাই তো? একটু কাইটা সেটা লাগানো হয়েছে, বাঁশের আকৃতি চেঞ্জ হয় না, তাই জন্য হবে মেড অফ। কিন্তু আমি যদি বলি এই যে কাগজগুলা এটা বাঁশের তৈরি, এটা বোঝা যায়? কাগজ এটা বাঁশের তৈরি? না বোঝা যায় না। না না স্যার, এটা বোঝা হচ্ছে যায় না। ফ্রম, এটা ফ্রম, ঠিক আছে? দ্য পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু, এটা হচ্ছে ফ্রম। আকৃতি বোঝা গেলে অফ, আকৃতি বোঝা না গেলে কি হবে? ফ্রম। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন আপনারা যদি বুঝা থাকেন আপনাদের নতুন লিঙ্ক দেখ, নতুন লিঙ্কে জয়েন করেন, ঠিক আছে? স্যার আচ্ছা, এখন আপনারা যেটা করবেন অ্যাবাব এবং বিলোটা একটু দেখবেন। 144 নম্বর পেজে অ্যাবাব এবং বিলো।
স্যার যদি অ্যামাউন্ট একটু বুঝাইতেন। কোনটা? অ্যামাংটা হচ্ছে সকলের মাঝে, এরকম বোঝাচ্ছে। অ্যামাং মানে মাঝে, মানে সকলের মাঝে, একটা বিশেষ করে একজনকে, যেমন দ্য টিচার ইজ অ্যামাং দ্য স্টুডেন্টস। এখন মনে করেন এই রুমে যদি কেউ ঢুকে কে টিচার কে স্টুডেন্ট বুঝতে পারবে না? জি স্যার। তার মানে কি আমাকে আলাদা করে চেনা যাচ্ছে, কারণ আমি কথা বলতেছি, বোর্ডে লিখতেছি, বুঝাচ্ছি। তার মানে যে কেউ এই রুমে যখন ঢুকবে বুঝতে পারবে যে আমি টিচার, আপনারা হলো স্টুডেন্ট। আবার যদি মনে করেন আকাশে যখন তাকান, তারা দেখেন আর চাঁদ দেখেন, চাঁদ আর তারা দেখতে কি একরকম? না স্যার। চাঁদকে আলাদাভাবে চেনা যায় না? জি স্যার। এই জন্য বলা হয় দ্যাট মুন ইজ অ্যামাং দ্য স্টার্স, তারাগুলোর মাঝে চাঁদ। এটা জন্য এটা বোঝাচ্ছে অ্যামাং, আলাদা করে বোঝার জন্য ওই অ্যামাং বোঝাচ্ছে। বিলো অ্যাবাভটা একটু দেখবেন, বিলো এবং অ্যাবাভ। আচ্ছা, এবার ওভার এবং অ্যাবাভ, এটার মধ্যে পার্থক্য বলেন তো। ওভার এবং অ্যাবাভ, এটার পার্থক্য কি বলতে পারবে? ব্যবহার। স্যার ওভার তো অতিক্রম করা। আচ্ছা, আর অ্যাবাভ? স্যার ওভার হলো যেটা অতিক্রম করতেছে আর কি, মানে রানিং আছে। না, এখন এটা এই সেন্সে আনবো না, এটা আনবো ওভার মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবাভ মানে উপরে। বাট সেক্ষেত্রে আমরা কোথায় ওভার ব্যবহার করব, কোথায় অ্যাবাভ ব্যবহার করব? এখানে ওভার মানে হচ্ছে উপরে, আর অ্যাবাভ মানে উপরে। ওভার হলো যেটা আমার মানে চলে যাচ্ছে যেটা, আর অ্যাবাভ হলো শুধু উপরে স্থির রয়েছে যেটা। ওভার কি বললেন? ওভার মানে উপর দিয়ে চলে যাচ্ছে, আর অ্যাবাভ হলো স্থির রয়েছে। এরকমই মনে হচ্ছে গতিশীল। আচ্ছা জাকারিয়া, কি সমস্যা? শব্দ হচ্ছে। সমস্যা না স্যার, ওই যে আচ্ছা, মনে করেন আপনাদের মাথার উপর ফ্যান ঘুরতেছে, তাই না? যদি বলেন যে ফ্যান ইজ রাউন্ডিং ওভার মাই হেড, আপনার মাথা যদি ফ্যান ঘুরে, ওটা কিন্তু গতিশীল। দ্য ফ্যান ইজ রাউন্ডিং ওভার মাই হেড, মানে ফ্যানটা ঘুরতেছে। কিন্তু ফ্যান যদি স্থির থাকে, মনে করেন এখন শীতকালে তার ফ্যান চালান না সহজে। ফ্যান যদি স্থির থাকে তাহলে বলবেন দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। ঠিক আছে? ওভার আর অ্যাবাভের পার্থক্যটা কিন্তু এখানেই। এখন আপনারা যেটা করবেন, কুইকলি যেটা করবেন, 144 এবং 145 এটা কুইকলি দেখবেন। একশো 145। আচ্ছা, 144-এ ধরেন মনে করেন টু এবং টুয়ার্ডস, এটা একটু ভালো করে খেয়াল করেন, এটা পার্থক্য একটু দেখেন বইতে। টু এবং টুয়ার্ডস, যদি আপনার গন্তব্য স্থির থাকে তাহলে টু, গন্তব্য স্থির না থাকলে টুয়ার্ডস। পরের অংশটা আমি বুঝাই দিচ্ছি। মনে করেন আপনি স্কুলে যাবেন, আই গো টু স্কুল, আপনার গন্তব্য কিন্তু স্থির। আবার বইয়ের এক্সাম্পল আছে দ্য ড্রাইভ টুয়ার্ডস দ্য সিটি, শহরের দিকে গাড়ি চালাও। এখন কথা হচ্ছে শহরের দিকে গাড়ি চালাও, শহরের তো কোনো জায়গা নাই। যেমন শহরের মধ্যে তো মিরপুর আছে, উত্তরা আছে, তারপর মোহাম্মদপুর আছে, শাহবাগ আছে, মালিবাগ আছে। এখন আপনি শহরে কোন জায়গায় যাবে? তার মানে কি আপনার গন্তব্য স্থির নেই, শুধু বলা হয়েছে শহরের দিকে যাও। কারণ শহরের দিকে তো বিশাল একটা শহর, শহরে তো জায়গা আছে, বা শহরের জায়গাটা ফিক্স নাই, এই জন্য আমরা টুয়ার্ডস ব্যবহার করতেছি। যদি জায়গা ফিক্স থাকে, ধরেন গো টু, ড্রাইভ টু আপনার মালিবাগ,
ড্রাইভ টু মোহাম্মদপুর বা ড্রাইভ টু মিরপুর, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। আচ্ছা, এর পরের অংশটা দেখেন 145, আর কোনো কিছু ভিতর দিয়ে গেলে তো এটা থ্রু মাধ্যমে। এবার অ্যাক্রস, অ্যালং, ডাউন এবং ওভার, এটা একটু একজন বুঝাবেন আমাকে, কে বুঝাবে? রাফির তো মাইক নষ্ট না, আজীবনই মাইক নষ্টই থাকলো। আচ্ছা, এবার একটু বুঝেন। মনে করেন আপনি যদি পানি পথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছেন, মানে সাতটায়, মনে করেন এই পার থেকে ওই পারে সাতটিয়া যান, আপনাদের মধ্যে সাঁতার পারে কে কে? হাত তুলেন তো, সাঁতার টাতার পারেন? আচ্ছা, নাইম পারে, সিয়াম পারে, নাজিয়া পারে, আচ্ছা পারেন, আচ্ছা ঠিক আছে। পুকুরে তো কখনো এক পার থেকে আরেক পার সাতটায় গেছেন, তাই না? এক জায়গা থেকে আরেক যখন সাতটায় যান, সাতটায় যখন এক পাশ থেকে আরেক পাশ যাবেন, সেটাকে আমরা বলবো অ্যাক্রস, সুইম অ্যাক্রস, ঠিক আছে? আবার যখন আপনি রাস্তার উপর দিয়ে হাঁটবেন, আপনি রাস্তায় হাঁটতেছেন, তাহলে হবে ওয়াক অ্যালং, ঠিক আছে? রোড, রোড হতে পারে, স্ট্রিট হতে পারে, পথ হতে পারে, ওয়ে হতে পারে। আপনি যখন রাস্তার উপর দিয়ে হাঁটবেন, কোন একটা রাস্তা, এটা হবে অ্যালং। আবার স্কাই ডাউন, মনে করেন আপনারা তো অস্ট্রেলিয়া যাবেন অনেকে, তাই না? অস্ট্রেলিয়া যাবেন কে কে? হাত তুলেন তো। অস্ট্রেলিয়া যাবেন কে কে? হাত তুলেন। অস্ট্রেলিয়া যাওয়ার পথে কে কে? আচ্ছা, মুস্তাফিজুর যাবেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেখবেন ওই যে বরফের ইয়া আছে, ওই যে অনেকে স্কাইট করে, এভাবে স্কাইট করে, মানে বরফ পথে যদি আপনি চলতে চান, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে স্কাইট ডাউন, মানে কারণ ওটা তো পাহাড় এলাকা, এটা নিচে দিকে যাইতে হবে, আপনার উপরে ওঠার সুযোগ নাই, স্কাইট ডাউন হবে। আবার হচ্ছে ওভার, আপনি যদি ব্রিজের উপর দিয়ে হেঁটে যান, ব্রিজের উপর দিয়ে গেলে ওটাকে আপনি ওয়াক ওভার বলতে হবে, ওয়াক ওভার দ্য ব্রিজ। এখন এগুলো হচ্ছে নির্দিষ্ট করে আপনি কোন জায়গা দিয়ে হাঁটতেছেন। রাস্তায় হাঁটলে অ্যালং, পানির মধ্যে পার হয়ে গেলে অ্যাক্রস, আর পাহাড়ি পর্বত ইয়ার মধ্যে বরফের মধ্যে হাঁটলে স্কাই ডাউন, আর হচ্ছে কোনো ব্রিজের উপর দিয়ে কোনো কিছুর উপর দিয়ে হেঁটে গেলে ওটা হচ্ছে আপনার ওভার। এবার হচ্ছে রান অফ, দেখেন দ্য ম্যান রান অফ দ্য হিল, মনে করেন এটা হচ্ছে হিল মানে পাহাড়, একটা লোক পাহাড়ের অংশ থেকে দৌড়ায় যাচ্ছে, পাহাড়ের দিকে কিন্তু দৌড়াচ্ছে না, পাহাড়েই সে ছিল, পাহাড় থেকে সে দৌড়ে ওদিকে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। পাহাড়ে ছিল, পাহাড় থেকে দৌড়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। তো রান অফ দ্য হিল, রান অফ দ্য হিল মানে পাহাড়ের থেকে দৌড়ে যাচ্ছে, পাহাড়ের দিকে দৌড়াচ্ছে না, পাহাড় থেকে দৌড়াচ্ছে। পরে রাউন্ড ইন্টু একটু দেখবেন, আর 146 147 পেজ একটু দেখবেন কুইকলি। এই সময়টা, বিশেষ করে টাইমটা, এখানে কিন্তু বিভিন্ন সময় টাইম আছে, at pm, at on, in, ঠিক আছে, ইন ফেব্রুয়ারি, ফর, এগুলো সব টাইম আছে। 146 147 একটু দেখেন, বিফোর আফটার এগুলো ব্যবহারগুলো একটু দেখেন। 146 147 146 147 কোনো বুঝতে সমস্যা হলে জিজ্ঞেস করেন, যে অংশ বুঝতেছি না, কিন্তু ওভারঅল একটু আস্তে আস্তে পড়েন। এখানে আপনারা 2-3 মিনিট 3-4 মিনিট দেন সময়, আমি দেখেন, আমি সময় দিচ্ছি, একটু দেখেন।
ওই আমার পিসিটা সম্ভবত একটু হ্যাং হয়ে গেছিল, এই জন্য আমাকে একটু আবার নতুন করে লিংক দিতে হলো। আচ্ছা ঠিক আছে, আপনারা কি এটা দেখেছেন ওই অংশটা 146 147? জি স্যার। আচ্ছা এখন জি এখন আপনারা যেটা করবেন 148 পেজটা একটু দেখবেন। 148 পেজ দিবেন, তারপর আপনাদের কিছু কোয়েশ্চেন্স করবো আমি এখান থেকে। 148 পেজ একটু দেখবেন পুরোটা। স্যার। বলেন স্যার এই যে 148 পেজে স্যার ইনের দুইটা ব্যবহার লাগছে, এ সিজন আর মানে মর্নিং, দা মর্নিং। স্যার এটা তো বুঝলাম না। ইনে সিজন মানে ঋতু না, ঋতু ঋতু হয় না, গ্রীষ্মকাল বর্ষাকাল সামার উইন্টার, এগুলো তো সিজন না, ঋতু। তো সিজন মানে ঋতু। আচ্ছা এবার একটু আচ্ছা দাঁড়ান, আর 1 মিনিট দেখেন, তারপর আমি প্রশ্ন করব। আর 1 মিনিট পুরোটা দেখেন। লাস্টটা বুঝতে পারিনি স্যার, স্পেসিফিক টাইম। কোনটা স্পেসিফিক টাইম? কই কোন জায়গায় কত? 147 পৃষ্ঠা। 147 পৃষ্ঠা। 147 পৃষ্ঠার কোন জায়গায়? সবার উপরে উপরে। ও সিন্স, আচ্ছা ওটা স্পেসিফিক টাইম কিছু না, ওই যে করছেন না, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করছেন না? জি ওইটাই। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সিন্স নুন, শিখছেন না? ওইটাই এটা। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স যদি আপনার অনির্দিষ্ট সময় হয়, আর যদি নির্দিষ্ট সময় হয়, স্পেসিফিক টাইম হয়, সকাল বিকাল রাত, সিন্স আফটারনুন, সিন্স নুন, সিন্স নাইট, ওই রকম। ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সিন্স এটা। আচ্ছা আমাকে এবার আনসার দেন। এখানে ধরেন একটা যে টাইম আছে, আরিশা went to work at 9:10, এটা অর্থ কি? আরিশা went to work at 9:10, এটার মানে কি? এটা আরিশা 10:30টায় কাজে গিয়েছিল। শাবাশ, আপনাকে তো ইচ্ছে করে 1000 টাকা সাথে সাথে উজাড় করে দিয়ে দিই, হয় নাই? স্যার 9:10 হলো স্যার 9:10। আচ্ছা 9:10। আচ্ছা আর কেউ? আর কেউ? কই বলেন না কেন? স্যার আরিশা 9:10 না 10 কাজে গিয়েছিল অর্থ ব্যবহৃত হয়েছে। 9:10 কাজে গিয়েছিল। স্যার এটার অর্থ কি হবে? আরিশা মানে রাত 9টায় কাজ করে? না, এখানে আছে হচ্ছে 9:10। 9:10 মানে 9:10 না, 10:09। জি স্যার। ঠিক আছে। ঠিক আছে 10:09। এই জন্য জিজ্ঞেস করছিলাম যে বলতে পারেন কিনা। এবার আসেন, এবার মনে করেন যে ইন দ্য মর্নিং, এট নাইট, ইন দি ইভিনিং, কোথায় কোথায় ইন হয় আর কোথায় কোথায় এট হয়, এটা আমাকে কে বলতে পারবেন? বলি না, সকালে ইন দ্য মর্নিং বলি, রাত হলে এট নাইট বলি, সন্ধ্যা হলে ইন দি ইভিনিং বলি, ইন দি আফটারনুন বলি। এখানে হলে ইন হবে। হ্যাঁ, কখন কখন ইন হবে, কখন কখন এট হবে, এটা বুঝান আমাকে। দিনের বড় অংশে স্যার এখানে ইন হবে আর ছোট অংশে এট হবে। যেমন
যেমন স্যার ইন দি মর্নিং, মর্নিং একটা মানে একটু বড় একটা সময়, এর জন্য ইন দি মর্নিং। আচ্ছা, তারপর তারপর স্যার রাইতে তো আফটারনুন। বড় সময়, রাইতে তো বড় সময়, এট নাইট কেন বলি? সন্ধ্যার পর থেকে তো রাত শুরু হয়, তারপর তো স্যার শেষই হয় না। স্যার এট নাইট বলার কারণ হলো স্যার, যখন আমরা এট নাইট বলি তখন সময় মানে খুবই অল্প সময়, মানে বিদায় জানার জন্য স্যার। আর ইন ইভিনিং বলা হয় এই কারণে স্যার, আমরা যত রাতেই স্যার কথা বলা হয় প্রথমে যা গুড ইভিনিং স্যার এটা বলা হয়। এত পেঁচা পেঁচা কইতে শিখছেন কোন তো? স্যার স্যার এক মিনিট রাত্রে ব্যবহৃত হয় রাতের অর্থে। আচ্ছা, ইউটিউব থেকে শিখছি। ওরে আল্লাহ রে, আর দেখেন না, ওই যে যারা দেখছেন তারা আনসাবস্ক্রাইব করে দেন, আনসাবস্ক্রাইব করেন, আর দেখেন না, ঠিক আছে? আজকে আনসাবস্ক্রাইব করে দিবেন। কি কইলাম কোন তো? ওটা ওর ভিডিও আর দেখেন না, পচা ভিডিও বানায়। এবার শুনুন স্যার, তাহলে ভিউ বাড়বে কিভাবে স্যার? ও দরকার নাই। কোন এক সময় যদি আমি, আমার তো এটিএমসি চাকরি করলে ভিডিও বানাই, ইউটিউব বানাইতে পারবো না, কারণ অফিসিয়াল রুলস, আপনি ইউটিউব বানাইতে পারবেন না। তো যাই হোক, কোনোদিন বানাইলে সাবস্ক্রাইব করেন আর কি। এখন শুনেন, সকাল ভালো করে শুনেন, এই যে মিউট করেন, মিউট করে শুনেন, একটা সূত্র শিখাই দেয়, সূত্র। মিউট। সকাল বিকাল সন্ধ্যা, সকাল বিকাল সন্ধ্যা, সকাল বিকাল সন্ধ্যা, মুখস্থ করেন। সকাল বিকাল সন্ধ্যা, সকাল বিকাল সন্ধ্যা হইলে ইন, সকাল বিকাল সন্ধ্যা ইন, সকাল বিকাল সন্ধ্যা ইন, সকাল বিকাল সন্ধ্যা ইন, মুখস্থ করেন। 10 বার বলেন অন্তত, সকাল বিকাল সন্ধ্যা ইন, সকাল বিকাল সন্ধ্যা ইন। হয়ে গেছে, আর বলা লাগবে না। ঠিক আছে? জি স্যার। এরপরে এই তিনটার বাইরে যা থাকবে সেটা হবে অ্যাট। সেটা কিরকম? ধরেন সকাল বিকাল সন্ধ্যা, ধরেন ইন দ্য মর্নিং, তারপর বিকাল কি? ইন দি আফটারনুন, বিকাল। সন্ধ্যা ইন দি ইভিনিং। ঠিক আছে? সকাল বিকাল সন্ধ্যা, এটা তো ঠিক আছে তো? জি ইন দ্য স্যার। মর্নিং, ইন দি আফটারনুন, ইন দি ইভিনিং। এবার হচ্ছে অ্যাট। অ্যাট আছে যেমন দুপুর বেলা, দুপুর হচ্ছে অ্যাট নুন, দুপুর। ঠিক আছে? দুপুর অ্যাট নুন। সন্ধ্যা, সন্ধ্যা তো ইন দি ইভিনিং। তারপর মনে করেন অ্যাট নাইট, রাত। যদি ভোর হয়, ভোর হইলে কিন্তু কি? অ্যাট ডাউন, অ্যাট ডাউন। আবার সকাল হইলে ইন দ্য মর্নিং, কিন্তু ভোর হইলে অ্যাট ডাউন। ঠিক আছে? এবার বুঝছেন কোথায় কোথায় ইন, কোথায় অ্যাট? সকাল বিকাল সন্ধ্যা ইন, আর বাকি সময় অ্যাট। হ্যাঁ, ওইটা সাবস্ক্রাইব করবেন, আর দেখবেন ওটার ভিডিও। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, মোটামুটি আমাদের প্রিপোজিশন আরো আছে, প্রিপোজিশন আসলে শেষ হয় না। যদি মনে করেন প্রিপোজিশন একটু ভালো করে শিখতে চান, একটা বই কইতে পারি, যদি কিনতে চান কিনে পড়তে পারেন, এটা ভালোই, খারাপ না। শেষের দিকে একটু দেখবেন, জহুরুল ইসলাম স্যারের প্রিপোজিশন একটা বই আছে, ওটা দেখতে পারেন। ওই ফ্রেন্ডস বুক কর্নারে ওই মিডনাইট সান যে ইয়াটা আছে, যে রেস্টুরেন্ট আছে, ওটা 3 তলায়। ওই দোকান ছাড়া অন্য কোথাও পাবেন না ওই বইটা, কারণ ওরাই বের করে এই বইটা। ওটা প্রিপোজিশনের একটা বই আছে। জহুরুল ইসলাম স্যার, ওনার নাম হচ্ছে জহুরুল ইসলাম। ওইটা উনি হচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনার লেখায় আছে প্রিপোজিশনের উপর একটা বই আছে সুন্দর। ওটার শেষের দিকে আপনি অনেক সুন্দর সুন্দর প্রিপোজিশনের ব্যবহার পাবেন। ঠিক আছে? ওটা কিনতে পারেন যদি চান, অনলাইনেও পাবেন মনে হয়। অনলাইনেও যদি আপনি কিনতে চান, অনলাইনেও পাবেন। ফ্রেন্ডস বুক কর্নার অফ পাবলিশার, তো জহুরুল ইসলাম দিয়ে সার্চ দিবেন, অনলাইনেও পেয়ে যাবেন প্রিপোজিশন। ঠিক আছে? তো মোটামুটি তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এক্সট্রা বই লাস্ট ক্লাসে কোনটা পড়াইছিলাম বলেন তো? লাস্ট গ্রামার। গ্রামার এলিমেন্টারি পার্ট 2 পড়াইছিলেন। আচ্ছা, এলিমেন্টারি পার্ট 2 পড়াইছে। আচ্ছা, আজকে কোনটা ধরার কথা ছিল? বাইরে কিছু বলছি যে ধরবো? না স্যার, কিছু বলেন নাই। আচ্ছা, কোনটা ধরলে ভালো হয় বলেন তো? স্যার এলিমেন্টারি ধরেন, অথবা এলিমেন্টারি শেষ, পার্ট 2 তো মোটামুটি ওভারঅল যা বুঝানোর বুঝাই দিছি। এখন বাকিটা আপনারা নিজের মতো করে পড়বেন, বাট মোটামুটি একটু বুঝাই দিলে ভালো হয়। স্যার এই বইটা কেমনে পড়বো? প্রিপোজিশন বইটা আছে স্যার, প্রিপোজিশন বইটা স্যার। আচ্ছা, প্রিপোজিশন বইটা তো আমার যে লেভেল 2 তে মনে পড়াই, এটা লেভেল 2 তে প্রিপোজিশন বইটা আছে, ওটা আপনি। আচ্ছা, প্রিপোজিশন যত পড়াইছি আপনারা লেভেল 2 এই বইটা আছে সবার কাছে? যারা আবার লেভেল, এটা মূলত লেভেল 2 যারা করবে তারা করবে আর কি। মেহেদী হাসানের কাছে আছে? মেহেদী হাসান সাহেব? না স্যার, আমি লেভেল 2 তে করতেছি না স্যার। আচ্ছা, তাহলে তো প্রিপোজিশনের বইটা আপনার কাছে থাকার কথা না। আমাদের আবার প্রতিষ্ঠানের একটা প্রিপোজিশনের বই আছে,
ওটা তো নাই না? না স্যার। আচ্ছা, যাদের নাই তো তার তো আবার সমস্যা, ওটা হচ্ছে লেভেল 2 এর সাথে পড়তে হয়। আচ্ছা যাই হোক, ওই বইটা কি করবেন 1 থেকে 27 পর্যন্ত, মোটামুটি 5 থেকে 27 মনে হয়, 5 থেকে 27 পর্যন্ত বললে এনাফ। আর বাকিগুলো হচ্ছে ওইগুলারই রিপিটেশন, বারবার রিপিট হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মাধ্যমে রিপিট হয়েছে, টিক চিহ্নের মাধ্যমে রিপিট হয়েছে, ঠিক আছে? ওটা 1 থেকে 27 আপনি পড়ে একটু মুখস্থ করবেন। স্যার আচ্ছা, ওইটা হ্যাঁ কি বলেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে মানে পড়া পুরোটা বই? প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না স্যার, যেগুলো মানে আছে প্রিপোজিশন বইটাতে? মানে আমাদের বইয়ের কথা বলতেছেন নাকি আমি যে বইয়ের কথা বলবো ওইটার কথা বলতেছেন? না স্যার, আমাদের বইয়ের কথা বলতেছি। হ্যাঁ, ওটাতে আপনি শুধু প্রিপোজিশনে যে মুখস্থ করতে পারবেন, ওখানে নিয়ম কানুন দেওয়া নাই। ওই আমি যেমন ধরে ধরে বুঝাই দিছি না, যেভাবে কোথায় অন হবে, কোথায় ইন হবে, কোথায় বিনিত হবে, ওটা ধরে ধরে বুঝাই দেওয়া নাই। কিছু কিছু মানে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশন হবে ওইরকম করে বুঝাই দেওয়া, মানে আমি যেভাবে বুঝেছি ওভাবে দেওয়া নাই। জি স্যার। জহুরুল ইসলাম স্যারের বইটা দেখতে পারেন, অথবা জাকির হোসেনের বইও খারাপ না, ওটাও খারাপ, ভালোই। জহুরুল ইসলাম স্যারটা একটু অ্যাডভান্সড, ঠিক আছে? জাকির হোসেনেরটাও খারাপ না, জাকির হোসেনেরও একটা প্রিপোজিশনের বই আছে, ওটাও খারাপ না, ঠিক আছে? যেটাই পড়েন আর কি, যেটা আপনার যেটা ভালো লাগে পড়েন। আর আমাদের যে প্রতিষ্ঠানের প্রিপোজিশন যেটা আছে ওটা পড়বেন জাস্ট 1 থেকে 27 পর্যন্ত। 1 থেকে 27 পর্যন্ত আপনি মুখস্থ করে ফেলবেন, যেটা পারেন না। 1 থেকে 27 মানে বিভিন্ন ওয়ার্ডের পরে প্রিপোজিশন ফিক্সড করা থাকে, ঠিক আছে? যেমন সিনিয়র টু, সবসময় টু, সিনিয়র উপরে টু হবে। ইন্টারেস্টেড পরে ইন হবে। জেলাস টু, এরকম আপনারা বলবেন, ঠিক আছে? কনসিস্টের পরে অফ হবে। তারপর ওয়ার্ডির পরে অ্যাবাউট, মানে এগুলো পরে কোন শব্দের পরে কোন প্রিপোজিশন হয়, এইরকম নিয়ম কানুন পাবেন আমাদের বইগুলোতে, ঠিক আছে? এগুলো একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন এক্সট্রা বই কোনটা ধরলে ভালো হয় আপনাদের, যেগুলো আছে আর কি, যেগুলোর মধ্যে ধরা যায়? আচ্ছা দেখি। আচ্ছা, স্পিকিং তো পড়াবো আপনাদের এক্সামের পরে। আচ্ছা, ফ্রেজ এন্ড ইডিয়মস ধরছি না? ফ্রেজ এন্ড ইডিয়মস ধরছিলেন। জি স্যার ধরছিলেন। দাগাইতে বলছি না, কত পৃষ্ঠা থেকে কত দাগাবেন, কত পৃষ্ঠা থেকে কতটুকু দাগাবেন বলছিলাম? আমি বলছিলাম যে এত পৃষ্ঠা থেকে এত একটু পর্যন্ত দাগাবেন বা দেখবেন। স্যার এটা মনে নাই, দেখতে হবে একটু। এটা মনে নাই স্যার, দাগাইতে বলছিলেন। আচ্ছা, ওইটাও এটার সাথে কিন্তু প্রিপোজিশন জড়িত, প্রেজেন্ট ইডিয়মসও কিন্তু প্রিপোজিশন আছে। ওটা বইটা না একটু নেন আজকে, দেখি আমি কই পাই। এটা 20 থেকে 34 পৃষ্ঠা। স্যার কোন বইয়ের কথা বলছেন একটু বলবেন? এটা ফ্রেজ এন্ড ইডিয়ম। এই বইটা তো প্রিপোজিশনের ব্যবহার আছে। 20 থেকে 34 মুখস্থ করছেন আপনারা? জি স্যার। আচ্ছা, ওই গেল। এখানেও হালকা হালকা পাতলা কিছু কিছু জায়গায় প্রিপোজিশনের ব্যবহার পাবেন। কোপ উইথ, ক্যাট সাইড অফ দেখতে পাওয়া, তারপর খাট আউট তো আপনার খাট অফ বাদ দেওয়া, ঠিক আছে? মোটামুটি এই জিনিসগুলো আবার একটু দেখেন, প্রয়োজন হলে আবার একটু রিভাইজ দেন। 20 থেকে 34, 20 থেকে 34 আপনারা একটু চোখ বুলিয়ে যান এটা। স্যার এগুলো কি প্রিপোজিশন না ফ্রেজ? ফ্রেজ, এগুলো প্রিপোজিশনের ব্যবহার আছে মাঝে মধ্যে, এই জন্য একটু দেখতে বললাম। কিন্তু আপনি এটা প্রিপোজিশন হিসেবে পড়বেন না, পড়বেন ফ্রেজ হিসেবে। জি স্যার।
কোনো অংশ যদি না বুঝেন বা কোয়ারি থেকে জিজ্ঞেস করেন। এখন মোটামুটি 4-5 মিনিট একটু দেখে, যেহেতু আমরা মাঝখানে একটু সমস্যা হয়েছিল, আমাদের কম্পিউটার হ্যাং হয়েছিল বা আমাদের আজকে একটু সমস্যা হয়েছে, তো আমরা একটু 5-6 মিনিট একটু বেশি পড়ি আর কি, সমস্যা নেই। স্যার আপনার লেভেল 2 আগামী ব্যাচ কবে থেকে শুরু হবে স্যার? শিওর না, এটা শেষ হইলে তারপর শুরু হবে আর কি। আপনাকে একটু অনলাইন ইয়াতে খোঁজ রাখতে হবে, আপনার অফিসে খোঁজ রাখতে হবে। আচ্ছা এটা শেষ হইলে হয়তো বেশি দিনের মধ্যে, হয়তো 1 সপ্তাহের মধ্যে লেভেল একটা অনলাইন ক্লাস দিয়ে দিবে আমাকে। আচ্ছা, কি বলছিলেন হেনা? স্যার এই যে আমাদের এক্সামটা কবে, কোন মাসে নিব স্যার? কোন মাস? এই মাসেই হবে এটা। এই মাসে এক্সাম হবে? হ্যাঁ, এই 2-3 দিনের মধ্যেই তো হবে। আজকে কয় নাম্বার ক্লাস? 19 নাম্বার না? ধরেন 22 বা 23 নাম্বার ক্লাস এক্সাম হবে। স্যার আমার তো মিড এক্সাম চলতেছে। তাহলে দিবেন না? যদি ওই পরীক্ষা কবে শেষ হবে? ওই পরীক্ষা শেষ স্যার হবে ওই পরীক্ষা শেষ হবে স্যার 18 তারিখে। 18 তারিখ। 18 তারিখ। শুরু কবে? স্যার শুরু 10 তারিখ। আচ্ছা, মানে এর মধ্যে পরীক্ষা হয়ে যাবে আর কি। যদি ক্লাস তো করবেন, ক্লাস করবেন না? জি স্যার ক্লাস তো করব। আচ্ছা, ক্লাস করলে কি সমস্যা? এটা ক্লাসের মতো করে পরীক্ষা দিয়ে দিবেন, বসবেন, জাস্ট যতটুকু পারেন অ্যানসার করলেন। স্যার এটা পরীক্ষা কিভাবে হবে স্যার? লিখিত নাকি? লিখিত, সব লিখিত হবে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তো এভাবে দেখবেন, এটা কিন্তু মুখস্থ করে ফেলবেন। ফ্রেজ ইডিয়মস যেগুলো আছে, যতগুলো আছে মুখস্থ করবেন, ঠিক আছে? কারণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনার আইএলটিএস রাইটিং এ অনেক সময় অনেক উপকার লাগবে এগুলো। সিনোনিম ব্যবহার করবেন, এগুলো ব্যবহার করে এগুলো সিনোনিমাস ইউজ আপনারা করতে পারবেন। তো মোটামুটি আজকে প্রিপোজিশন তো মোটামুটি অনেক কিছুতে ক্লিয়ার হয়েছেন, তাই না? জি স্যার। আচ্ছা, ইসমাইল তো চলে গেছে তাই তো, নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেন তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার।